বর্ষার পাহাড়ের আলাদা এক সম্মোহনী ক্ষমতা আছে, যা কিনা কিছুটা গভীর আর রহস্যময়। মেঘ এসে ঢেকে দেয় আকাশ, নদী ফুলে ওঠে, আর বনভূমি ভিজে যায় নরম বৃষ্টিতে। এমন সময়েই পাহাড় ডাকে, আর মন চায় হারিয়ে যেতে সেই মাদকতায়। মেঘ বৃষ্টি মানে যেন প্রকৃতির সঙ্গে নতুন করে প্রেমে পড়া। কেমন হয় যদি এমন স্নিগ্ধ সবুজ পাহাড়ের ছোট্ট একটা ট্রেইলে হেঁটে চমৎকার কিছু ঝর্ণা এক্সপ্লোর করা যায়? সাথে বান্দরবানের অন্যতম হাইট ট্যুরিজম স্পট দেবদাখুমে নৌকায় ঘোরার অভিজ্ঞতা তো থাকছেই। বর্ষা কিংবা শীত, বছরের 12 মাস দেবদাখুমে ঘুরতে যাওয়ার আদ্যপান্ত গাইডলাইন পেয়ে যাবেন আজকের ভিডিওতে। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভালোবাসার বান্দরবান থেকে আপনাদের সবাইকে স্বাগতম। একটা সময় ছিল যখন 2-3 মাস অন্তর অন্তর বান্দরবানে না এলে যেন পেটের ভাত হজম হইতো না। আর কালের বিবর্তনে এখন কি অবস্থা দেখেন। 2 বছর পরে বান্দরবানে এসেছি। এবার হাতে 8-10 দিন সময় নিয়ে এসেছি। এই পাশে রোয়াংছড়ি থেকে ওই পাশে লামা অবধি যা যা ঘুরে দেখা যায় এই সময়ের মাঝে ঘুরে দেখার চেষ্টা করব। সেই সাথে আপনাদের সাথে সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে আমরা যাচ্ছি রোয়াংছড়ির দিকে। এর আগে 2019-20-এর দিকে সম্ভবত ওই দিকটাতেই হবে আপনাদেরকে দেবদাখুমে নিয়ে গিয়েছিলাম। যখন দেবদাখুমের নাম বাংলাদেশে খুব একটা লোক জানতো না। এখন তো অনেক পপুলার জায়গা, এখন এখানে অনেক রুলস রেগুলেশন হয়েছে, অনেক চেঞ্জ এসেছে। সেই জিনিসগুলো নিজে এক্সপ্লোর করব, ঘুরে দেখবো দেবদাখুম। চলেন, এখন 10:30টার মতো বাজে, সকালে নাস্তাটাও করা হয়নি। আগে নাস্তা সেরে নেই, একটু নিজেকে চার্জ দেই। চলেন। অনেকদিন পর বান্দরবান এসে সত্যি বলতে খুব ভালো লাগছে। দেশের মাঝে এই একটা জায়গা আমাকে সবসময় সেকেন্ড হোম ফিল দেয়। রাতের বাসে বান্দরবান এসে পৌঁছালে আপনাদেরকে হোটেলে যে হিলটনের সামনে নামাই দিবে। এখানে কিন্তু এই যে আগে দেখাইছিলাম ফিস্ট রেস্টুরেন্ট, এখন নাম হয়ে গেছে বেআইবাড়ি অভিজাত রেস্তোরাঁ। ওয়াশরুমের ভালো ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া ভালো। যাই, এখানে তো এর আগে এসে এখানেই নামতাম। এবারও চলেন এখানে যাই। ওদের খিচুড়িটা ভালো ছিল আগে রেস্টুরেন্টের, এখন পাবো কি না জানি না, দেখা যাক। চলেন, এখানে কিন্তু ফ্রেশ হওয়ার ভালো ব্যবস্থা আছে। কী অবস্থা সাব্বির? ওকে, চলো বসে পড়ি। বেলা করে নাস্তা করতে আসায় চিকেন খিচুড়ি শেষ। 100 টাকার এই ডিম খিচুড়ি ভরসা। এখন আমরা খাওয়া দাওয়া সারতে থাকি, এই ফাঁকে আপনারা ঢাকা থেকে বান্দরবানের বাসের আপডেটটা জেনে নিন। এই রুটে হানিফ, শ্যামলী, সেন্ট মার্টিন পরিবহন, এস আলম, ডলফিন কিংবা ইম্পেরিয়ালের বাস পেয়ে যাবেন। ঢাকা থেকে রাত 8টার পর থেকে ডিরেক্ট বাসগুলো ছাড়তে থাকে। ক্লাস ভেদে নন এসিতে ভাড়া 870 থেকে 950 টাকা, আর স্লিপার বা এসিতে 1400 টাকা থেকে 1800 টাকা। আর ট্রেন বা ফ্লাইটে আসতে চাইলে প্রথমে চট্টগ্রাম এসে বাকি 65 কিলোমিটার পথ বাস বা রেন্টে কারে ট্রাভেল করতে হবে। যাত্রাবিরতি শেষে বাস একটানে চট্টগ্রাম শহর অতিক্রম করে কেরানীহাট হয়ে বান্দরবানের রাস্তায় ঢুকে গেল। পাহাড়ি পথে শুরুতেই শরতের বৃষ্টি যেন আমাদেরকে অভিবাদন জানালো। এই পথে সমস্যাই একটা, রাস্তায় জ্যামে না পড়লে ভোর হওয়ার আগেই গন্তব্যে পৌঁছে যাবেন। খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি রাজার মাঠের দিকে। ওইখান থেকে লোকালে সিএনজি পাওয়া যায় রোয়াংছড়ির। লোকাল ওয়েতে আগাবো। চলেন, 2 জন মানুষ, অতিরিক্ত খরচাপাতি করা যাবে না। আর এই যেটা হচ্ছে ধনেশ চত্বর, এখান থেকে নাক বরাবর সোজা গেলে ট্রাফিক মোড়। সেটা হচ্ছে বান্দরবানের একেবারে সেন্টার পয়েন্ট বলতে যেটা বোঝায়। আমরা এখন দেখি কোনো অটো কিংবা পায়ে টানা রিক্সাও দেখা যাচ্ছে বান্দরবানে। এইগুলোতে করে রাজার মাঠের দিকে আগে যাই। গ্রুপ করে এলে আপনারা অনায়াসে চাঁদের গাড়ি ভাড়া করে নিতে পারেন। ধনেশ চত্বরে এখানকার জিপ স্ট্যান্ড। ভিডিওটা পজ করে পর্যটকবাহী গাড়ির ভাড়ার তালিকাটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, পরে কাজে দেবে। আর এদিকে আমরা আমাদের মতো করে লোকাল ওয়েতে এগোতে থাকি। এটাই হচ্ছে বান্দরবানের ট্রাফিক মোড়, শহরের একেবারে প্রাণকেন্দ্র বলা যায়। হাতে সময় থাকলে শহরটা রিক্সায় করে একটা চক্কর দিতেই পারেন। নতুন একটা জনপদ ব্যাপারে কিছুটা ধারণা হলো আর কি। এটাই হচ্ছে রাজারমাঠ স্ট্যান্ড। আগে বান্দরবান থেকে রোয়াংছড়িতে বাস চললেও এখন লোকালে যেতে এসব মাহেন্দ্র গাড়ি ভরসা। এখানে 100 টাকা পার পারসন রোয়াংছড়ি যাওয়া যায়। এখানে গাড়ি নিয়ে নিয়েছি, গাড়ি এখন স্টার্ট করবে, আমার জন্য ওয়েট করতেছে। চলেন গাড়িতে উঠে পড়ি। 100 টাকা করে, তাই না দাদা? ওইখান থেকে কচ্ছপতলি যাওয়ার গাড়ি পাওয়া যাবে? আছে আছে, ওখানে আমি ঠিক করে দেবো। ওকে, ঠিক আছে। এ পথে রোয়াংছড়ির দূরত্ব 18 কিলোমিটারের মতো। পথের শুরুতেই আমরা অতিক্রম করলাম খুব সুন্দর একটা বৌদ্ধ মন্দির।
পাহাড়ি উঁচু নিচু পথ। সংস্কার কাজ চলায় বেশিরভাগ রাস্তার অবস্থায় এখন বেশ খারাপ, যদিও ভিডিও দেখে আপনারা সেটা বুঝতে পারবেন না। এই যা, আর রক্ষা পাওয়া গেল না। পথের মাঝে শুরু হলো ঝুম বৃষ্টি। বৃষ্টি মাথায় নিয়ে আমরা পৌঁছে গেলাম রোয়াংছড়ি সদরে। ঠিক 1 ঘন্টা সময় লেগেছে রোয়াংছড়ি পর্যন্ত আসতে, 20 কিলোমিটারের মতো দূরত্ব। রাস্তার কাজ চলতেছে তো পুরো রাস্তা খারাপ ছিল। আমরা হচ্ছে কচ্ছপতলি যাওয়ার জন্য এখান থেকে সিএনজিটা নিয়ে নিলাম, 70 টাকা পার পার্সন, 3 সিট নিচ্ছি, না হলে আবার জায়গা ভরবে না। ভালো পরিমাণ বৃষ্টি ভাই। নিয়তি আজকে রীতিমতো আমাদের নিয়ে খেলতেছে ভাই। আমরা সকালবেলা বের হবো ভোরের দিকে, একদম সাবমিট চলে আসলো একেবারে 5:30-6টার দিকে, তখনই বের হবো। তখন বান্দরবানে ঝুম বৃষ্টি। আর রোয়াংছড়ি থেকে যখন লীলাগাঁও অর্থাৎ কচ্ছপতলি এসে পৌঁছালাম, এই বৃষ্টির ভাই কোনো লেভেল নাই, এত বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামতেছে না, একেবারে শ্রাবণ মাসের বৃষ্টির মতো অবস্থা। প্রাণ সব ভেস্তে গেল। এই মুহূর্তে বৃষ্টিটা একটু ছাড় দিয়েছে, 1:45টার মতো বাজে। মুষলধারে বৃষ্টি হলো, এর চেয়ে বেশি স্পিডে আর বৃষ্টি হইতেই পারতো না ভাই। আর এখন হচ্ছে যতটুকু জানতে পারলাম, এই যে এখানে হচ্ছে ওনাদের গাইড অফিস, এখান থেকেই তথ্য দিল যে 2টা পর্যন্ত এখানে হলো এন্ট্রি নেওয়া যায়, কিন্তু 5টার মধ্যে এখানে ফিরতে হয়। গাইড কল্যাণ সমবায় সমিতি লিমিটেড গাইড অফিস, এখান থেকে হচ্ছে নাম রেজিস্ট্রেশন সব কিছু করতে হয়। তথ্য একটু দিয়ে দিই ভাইয়া, এখানে কী কী করতে হয় জানো? এখানে হচ্ছে আপনার ট্যুরিস্টরা আসবে, আসার পরে এই যে প্রশাসন, উপজেলা প্রশাসন থেকে আপনার একটা ফর্ম আছে, সেই ফর্ম ফি হচ্ছে আপনার 50 টাকা। ওকে, সেই ফর্ম ফিটা, সেই ফর্মটা নিয়ে আপনার পূরণ করতে হবে। এখানে যে ফর্ম স্পষ্ট লেখা আছে আপনার ভ্রমণকারীর নাম ও মোবাইল নাম্বার, নামের নিচে মোবাইল নাম্বারটা দিতে হবে। ব্যক্তিগত তথ্য যেগুলো ফর্ম ফিল আপ করতে হয়। তারপরে হচ্ছে যে দেখা যাচ্ছে গাইড ফি, দেবতাখমের জন্য হচ্ছে 1000, আর শিলবন্দে গেলে 300 টাকা। ওকে, আর লাইফ জ্যাকেট, নৌকা ফেলা 200 টাকা, এটা হচ্ছে ওই স্পটে গিয়ে। আর সাথে হচ্ছে এনআইডি, জন্ম নিবন্ধন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো কিছু নিয়ে আসলে হবে 2 কপি। ওকে, থ্যাংক ইউ। আপনার নাম ভাইয়া? আমার নাম হচ্ছে চিন্নমং মার্মা, আমি ট্যুর গাইড অ্যাসোসিয়েশন রংছড়ি উপজেলা সভাপতি হিসেবে আছি। আচ্ছা 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 ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে কি আমরা আপনার কাছে তাহলে একটু শুনে নিই দাদা, আমরা হচ্ছে 1:45 তো বেজে গেছে, আজকে কি যাওয়া পসিবল? আপনার কি মনে হয়? আজকে যদি আপনার এটা হচ্ছে, আজকে তো আপনারা তো জানেন পাহাড় অঞ্চলে একটা ওয়েদারগুলো অন্যরকম থাকে, বাট বৃষ্টির দিনে আপনার যদি পানি বেশি যদি হয় তাহলে আপনি দেবতাখম প্রবেশ করা খুব ডিফিকাল্ট। আর যদি বৃষ্টি তেমন একটা যদি পানি যদি না থাকে তাহলে অবশ্যই আপনার মুভমেন্ট করতে পারবেন। এখন যে বৃষ্টি হলো তাতে আপনার কি মনে হয়? আপনি মুভমেন্ট করতে পারবেন, সমস্যা হবে না আশা করি। আপনি একদম নির্দ্বিধায় মুভমেন্ট করতে পারবেন যদি আবার বৃষ্টি না নামে। রাইট। ওকে দাদা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সাব্বির বলতেছে যে বৃষ্টি যদি আর না হয় তাহলে হয়তো আমরা যেতে পারবো, এরকম বলতেছে। হ্যাঁ চলেন তাহলে আমরা দেখি, আর 10-15 মিনিট একটু দেখি, গাইডের সাথে কথা বলি। ওকে, এইখানে দোকানপাটে যে জিনিসগুলো আছে এর মাঝে কিন্তু এই যে এই মোবাইল ব্যাগগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেবতাখমে গিয়েও আপনার কাজে লাগবে, এই যে গলার সাথে স্ট্র্যাপ করে রাখতে পারবেন। দেবতাখমে গিয়ে ফোন হারাইছে এরকম ঘটনা কিন্তু অনেক, প্লাস এরকম বৃষ্টির দিনেও কাজে লাগবে। এই বাবু, তোমার নাম কি? আসো আসো, ক্যামেরায় আসো, লজ্জা পাচ্ছ কেন? আসো, দেখো তো, দেখ তো, টাকা পাবো না, টাকা তোমাদের দিয়ে দিব, আসো। ওরা বুঝে গেছে, বলে আমাদের ভিডিও করে টাকা পাবে, সব কি টাকার জন্য হয় নাকি ভাই? এই যে এইখানে আরেকটা দরকারি জিনিস, বাঁশের পোল দেখা যাচ্ছে। ভাই কি অবস্থা, যাবেন এখন নাকি? গাইড টাইড নিয়ে নিছেন? কয়জনের গ্রুপ আপনারা? 9 জন। কোথায় থেকে আসছেন? ঠাকুরগাঁও। এই পোলের জন্য কি টাকা নিচ্ছে নাকি আলাদা? 10 টাকা। 10 টাকা, কিন্তু আজকে বৃষ্টি হয়েছে, দরকার হবে না। আরেকটা জিনিস, এই যে যারা স্লিপারি রাস্তায় চলতে সমস্যা, স্যান্ডেল নিয়ে আসেন নাই, এখান থেকে স্যান্ডেল নিতে পারেন। এগুলো মন্দের ভালো আর কি, এখন চলে যাবে, মোটামুটি সাপোর্ট দিবে। হ্যাঁ, ট্রেকিং স্যান্ডেল আর চেষ্টা করবেন বাড়ি থেকে নিয়ে আসার। এই যে আমি হলো ডিক্যাথলনের কেশুয়ার একটা ট্রেকিং স্যান্ডেল করতেছি, গ্রিপটা অবশ্যই এই ক্ষেত্রে হচ্ছে অগ্রগণ্য। নাম এন্ট্রি করা হচ্ছে, ফর্ম ফিল আপ করা হচ্ছে, সবার নাম আমরা ফর্মে দিয়ে দিচ্ছি, এনআইডি 2 কপি করে। গাইড ভাই আপনার নাম জানো কি? আমার নাম রতন কুমার বৈদ্য। আল্লাহর নাম নিয়ে আমরা এখন যাত্রা করছি দেবতাখমের দিকে। আর এই কচ্ছপতলির এই পয়েন্টটা থেকে আরেকটু সামনে পর্যন্ত গাড়িতে যাওয়া যাবে। আমরা হচ্ছে এখানে
এই সিএনজিটা মাহেন্দ্রটা নিয়ে নিলাম, 300 টাকা নিচ্ছে আমাদের। রাস্তা এখানে এতটাই পিচ্ছিল, মহেন্দ্র আমাদেরকে নামাই দিল, ওই যে চলে গেছে সামনে। এখানে হাঁটা কষ্ট হয়ে গেছে ভাই, দেখে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক পিচ্ছিল, বৃষ্টি হয়েছে তো। কি একটা এক্সট্রিম অভিযানে চলে আসছি মনে হয় দেবতাখুমে। এই যে এতটুকু পর্যন্তই গাড়িতে করে আসা যায়, আমাদের মাহেন্দ্রটা এই পর্যন্ত এসেছে। তবে এইটুকু আসতে অনেক রিস্ক হয়ে গিয়েছিল ভাই, ব্যাপক পিচ্ছিল হয়ে গেছে রাস্তা। আর আমাদের সাথে যে একটা টিম জয়েন করেছে বলেছিলাম 7 জনের দল। পরিচয় দাও তোমাদের। সৌরভ পাল, সিলানি খান, তানিম হাসনাত, আর কই আর সবাই কই? সাকিব খান। ওকে, সাকিব খানকে পাওয়া গেছে না। আমরা ট্রেকিং শুরু করি না ভাইয়া? ওকে চলো, এমনিতে অনেক লেট হয়ে গেছে। ওকে, আমরা আল্লাহর নাম নিয়ে ট্রেকিং শুরু করলাম। এখান থেকে শুরু হবে আমাদের হাঁটা পথ। বুঝলাম না, এদিকেও দেখি রাস্তা হয়ে যাচ্ছে। পাহাড়ের সব জায়গায় কি রাস্তা হয়ে যাবে নাকি? এই যে রাস্তার কাজ চলতেছে। কি অবস্থা ভাই, ওইদিকে কি অবস্থা এখন? যাওয়া যাবে নাকি? আচ্ছা, এখানে আবার ইটের সোলিং করা রাস্তার উপরে মাটি। বোঝা যাচ্ছে দেবতাখুম কি পরিমাণ পপুলার হয়ে গিয়েছে। এখানে রাস্তার কাজ চলতেছে, সুন্দর সাঁকো করে দিছে। আজকে পুরো আল্লাহ ভরসা করে চলতেছি ভাই। একসময় তো মনে হচ্ছিল ফিরেই চলে যাব, তারপরে রতনদার সাহসে আর কি আমরা আগাচ্ছি। কেন জানি মনে হচ্ছে এখানে প্রথম আচারটা আমিই খাবো। ওই তো সামনে ঝিরি দৃষ্টিগোচর হচ্ছে। বৃষ্টির পরে দেখেন প্রকৃতি কি রূপে সেজে আছে এখানে। চমৎকার, একেবারে বৃষ্টি ধোয়া পাহাড়, সবুজ পাহাড়ের কোনো জুড়ি নাই। কিন্তু এই যে পানিটা অনেক ঘোলা হয়ে গেছে, এটাই সমস্যা। আমরা হচ্ছে এখন ঝিরিতে নেমে যাব। একটু আগে এই খালটা হেঁটে পারাপার হওয়া যাচ্ছিল। লম্বা এক বৃষ্টিতে অবস্থাটা একবার দেখেন। এখন একেবারে কচ্ছপতলি থেকে এই অবধি নৌকা পর্যন্ত চলে আসছে। প্রায় 25 মিনিটের মতো আমরা হেঁটেছি, আর এই মুহূর্তে অদ্ভুত সুন্দর একটা জায়গায় আছি। এইখানে ঝর্ণা আছে, আমি ঝর্ণার প্রারম্ভে আছি আর কি। শিলবান্ধা ঝর্ণা প্রথমে শিলবান্ধা ঝর্ণা। আমরা এইটা পার হওয়ার পরে শিলবান্ধা পাড়ায় ঢুকবো। এই নদীটা পার হলে শিলবান্ধা পাড়া। এটা নদীটার নাম কি এখানে? এটা হচ্ছে রোয়াংছড়ি নদী। এটা দেবতাখুমের পানি কি এখানে আসে? হ্যাঁ, এইটাই পানি, দেবতাখুমের পানি এইটাই। আচ্ছা, এদিক দিয়ে আসে। এটা রোয়াংছড়ির সাথে গিয়ে মিশেছে। ওই যে ব্রিজ দেখলাম যে পানিটা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইয়েতে তারাসায় মিশেছে, সাঙ্গু নদীর সাথে। আচ্ছা, এখান থেকে কতক্ষণ লাগতে পারে আর দেবতাখুমে? এখান থেকে অ্যাডভেস্ট মনে করেন বোর্ডে পার হলে আমরা 20 মিনিটের ভিতর পৌঁছতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা দেবতাখুমের রুট থেকে বিচ্যুত হয়ে এখন শিলবান্ধা ঝর্ণার পথে আছি। ঝিরি থেকে মাত্র 4-5 মিনিটের হাঁটা দূরত্ব। দূর থেকে জলের গর্জন শুনে বোঝা যাচ্ছিল ঝর্ণায় আজকে বেশ ভালো পরিমাণ প্রবাহ আছে। এটাই তো বর্ষার আসল মজা, মাশাআল্লাহ। অ্যাকচুয়ালি এই ঝর্ণায় আসার ব্যাপারে আমি অনেকটা কনফিউজ ছিলাম। এর আগে ছবিতে দেখেছি ঝর্ণায় পানি না থাকলে ঝর্ণাটা দেখতে একেবারে অ্যাজ ইউজুয়াল নর্মাল ঝর্ণার মতো লাগে, কিন্তু আজকে বৃষ্টি হওয়ার কারণে পুরস্কার স্বরূপ ঝর্ণাতে আমরা একেবারে ভরপুর পানি পাচ্ছি। ওই যে ঝিরিটা দেখালাম, নদীর অংশটা দেখালাম, সেখান থেকে 3-4 মিনিট আমরা হেঁটেছি, তারপরে চলে এসেছি আমাদের পুরস্কার শিলবান্ধা ঝর্ণার সামনে।
একেবারে সেরা রূপে এখন অবস্থান করছে এখানে শিলবান্ধা ঝর্ণা। শিলবান্ধা ঝর্ণা ঘুরে আমরা আবারও মূল ট্রেইলে ফিরলাম। চারপাশে যেরকম অন্ধকার হয়ে আসছে, কখন না আবার ঝুম বৃষ্টি এসে যায়। এই মুহূর্তে আমাদেরকে শিলবান্ধা পাড়া অতিক্রম করতে হবে। এখন আমরা অবস্থান করছি শিলবান্ধা পাড়ায়। ছোটোখাটো একটা পাড়া, এটা হচ্ছে দেবতাখুম রুটে পড়ে। এই কারণে এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিতে পারবেন, রেস্ট করতে পারবেন, সব কিছুর ব্যবস্থা এখানে আছে। থাকার ব্যবস্থা আছে কিনা জানি না, বোধহয় এখানে থাকার অনুমতি নাই। শিলবান্ধা পাড়াটা কিন্তু খুব একটা বড় না, পায়ে হেঁটে এটা পার হইতে মিনিট 3 মতো সময় লাগে। এরপর আবার নামতে হবে, ঝিরিতে যাইতে হবে। আমরা এই ঝিরি ধরেই যাচ্ছি, আর এইদিকে হচ্ছে দেবতাখুম। এইরকম শান্ত স্নিগ্ধ সবুজ প্রকৃতি মাঝখানে আমি হেঁটে যাচ্ছি, প্রকৃতির মাঝে, দেবতাখুমের মাঝে। এই অনুভূতি ভাই বলে প্রকাশের না। দেবতাখুমে যাওয়ার পথে এই পয়েন্টে হচ্ছে টিকিট কাউন্টার করা হয়েছে। টিকিট কাউন্টারের লোক দেখতে পাচ্ছি না। এখানে একটা মাচাং ঘর আছে, আর এখানে হচ্ছে আই লাভ দেবতাখুম এটা লেখা দেখা যাচ্ছে। এইদিকেই তো হাঁটাপথ দেখা যাচ্ছে, এইদিকে আগাইতে থাকি। আর আমরা একটু রয়ে শয়ে হাঁটতেছিলাম, ভিডিও করতেছিলাম, গ্রুপের সাথে গাইড সামনে চলে গেছে। দেবতাখুমে যাওয়ার পথে এখন এরকম মোট কয়টা, 3টা নৌকা পার হতে হচ্ছে না? এরপরে আরেকটা পার হতে হবে। এটা তো অনেক বাড়ি দিয়ে দিছে ভাই, এখানে অনেক গভীরতা, সাবধানে পার হবেন। আর আমার মতো সাঁতার না জানা থাকলে তো সবসময় ভয়। আমরা দেবতাখুমের যতই কাছে এগোচ্ছি, পাথুরে ঝিরির স্রোত যেন ততই বাড়তে থাকছে। চারপাশে কেমন একটা বুনো ভাব। এত সহজ একটা ট্রেকিং রুটও বর্ষায় কেমন চ্যালেঞ্জিং হয়ে যায় দেখুন। আজকে কি যেতে পারবো আমরা? ইনশাল্লাহ আশা রাখি যেতে পারবো। আমাদেরকে হেল্প করবেন ম্যানেজমেন্ট, এখানে যারা দায়িত্বে যারা রয়েছে। ভেলা তো রিস্কি হয়ে যায়। হ্যাঁ, ভেলা তো অবশ্যই রিস্কি, ভেলা তো নেই বললেই চলে। এখানে এসে ভাই ব্রাদার পরিচিত লোকের সাথে দেখা হয়ে গেল। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা আপনার সাথে দেখা হয়ে আরো ভালো আমাদের শিলবান্ধা ঝর্ণায় দেখা হয়েছিল, আমার এখানে দেখা হয়ে গেল। আজকে তো ভেলা করে ঘুরতে পারবো না, কিন্তু নৌকা চলতেছে, কিন্তু মানুষ প্রচুর, অনেক মানুষ। এখানে সিরিয়াল দিয়ে আমরা দাঁড়ায় আছি, কখন পাবো জানি না। অলরেডি কিন্তু 3:15 বেজে গেছে। আর শুক্র শনিবার আসলে তো কথাই ছিল না ভাই, কথাই ছিল না। আজকে রবিবার। দুই পাশে দাঁড়িয়ে থাকা বিশাল পাথরের দেয়াল, তার মাঝখান দিয়ে বয়ে যাওয়া পানির সরু ধারা। দেবতাখুমে যেন প্রকৃতি নিজের হাতে এঁকেছে এক নিঃশব্দ চিত্রকর্ম। আপনারা যারা দেবতাখুমের একেবারে ক্রিস্টাল ক্লিয়ার নীলাভ সবুজ পানি দেখে মোহিত হয়ে এখানে ঘুরতে আসেন, তাদেরকে বলে রাখি, যদি নীলাভ সবুজ পানি দেখতে চান অবশ্যই উইন্টার এখানে আসবেন। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4 মাসে আসলে আপনারা নীলাভ সবুজ পানি দেখার পসিবিলিটি অনেক বেশি পাবেন। আর যদি বর্ষা, শরৎ কিংবা অন্য কোনো সময়ে আসেন তাহলে কিন্তু এরকম খোলা পানি দেখার চান্স অনেক বেশি। কিন্তু এই যে শিলবান্ধা পাড়ায় যে ঝর্ণাটাতে পানি দেখলাম, এটা কিন্তু অন্য কোনো সময় পাওয়া যাবে না। আজকে ভালো রকম বৃষ্টি হয়েছে, শুধুমাত্র সেই জন্য আমরা ঝর্ণায় পানি পেয়েছি। সেটা যাই হোক, পুরো রুট দেখিয়ে দিয়েছি আমরা। আপনারা এই ভিডিও ফলো করে বছরের যে কোনো সময় দেবতাখুমে চলে আসতে পারবেন। আমরা এই যে নৌকায় করে এখন ঘুরবো, নৌকা হোক বাঁশের ভেলা হোক, এর জন্য আপনাদেরকে দিতে হবে পার পারসন 200 টাকা। 200 টাকা দিয়ে ওই যে এন্ট্রি পয়েন্ট ছিল ওইখানে এন্ট্রি করে নেবেন। লাইফ জ্যাকেট ওনারা সরবরাহ করবেন, মাঝখানে 2-3টা জায়গায় নৌকা পার হতে হয়, ওনারাই ব্যবস্থা করে দেবেন। এবং শেষ এই পথের নৌকার রাইড সেটা তো আছেই।
প্রায় 40-45 মিনিট আমরা অপেক্ষা করলাম নৌকার জন্য, তারপরে নৌকার সিরিয়াল পাওয়া গেছে। আর যেটা জানতে পারলাম, শীতকালে হচ্ছে এখানে বাঁশের ভেলা থাকে, এই বর্ষাকালে কিন্তু বর্ষা কিংবা শরতে বাঁশের ভেলার কোনো ব্যবস্থা নেই, খুবই বিপজ্জনক এই সময়টা। সাবধানে যান ভাই। মাঝখানে করে বসেন। আমি অ্যাকচুয়ালি যাবো কি যাবো না এটা নিয়ে অনেক কনফিউশনে ছিলাম, পরে সাব্বির আমাকে মোটিভেট করলো, ভাই চলেন। আমি ওকে বললাম যা আমার জন্য ভিডিও নিয়ে আসো। যা হোক, এখন যাচ্ছি দেবতাখুমের দিকে। এইদিকে প্রায় 20-25 মিনিটের একটা বোট রাইড। আজকে এই যে একেবারে নগদে বৃষ্টি হলো, তো সেই পানিগুলো পাহাড় থেকে নেমে আসছে, সেটাতেই আর কি এত ঘোলা পানি। নতুবা যতটুকু জানলাম পানি এর চেয়ে পরিষ্কার ছিল। বর্ষার দেবতাখুম যেন অন্য এক জগৎ। এই সময় পাহাড়ের খাজে খাজে কত অচেনা ঝর্ণা যে যৌবন ফিরে পায় তার হিসেব নেই। এটা শুধু একটা ভ্রমণ নয়, অন্যরকম এক অনুভূতি বটে, যেখানে সময় থেমে যায়, মন শান্ত হয়, আর প্রকৃতির সঙ্গে মানুষের বন্ধনটা আরও গভীর হয়ে যায়। যারা বর্ষার এই ট্রেইলে আসবে তারা বুঝবে, বৃষ্টি মানে শুধু ভিজে যাওয়া নয়, বৃষ্টি মানে প্রকৃতির সঙ্গে নতুন করে প্রেমে পড়া। পুরো দেবতাখুমটাই অপার্থিব সুন্দর, তবে এই অংশটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগছে। একেবারে সরু গিরিখাতের মতো, উপর থেকে পানি পড়তেছে, পানিটাও মনে করেন গায়ের মধ্যে এসে ছুঁয়ে যাচ্ছে, আর এখানে কথা হালকা ইকো হচ্ছে। পানিটা যদি একটু পরিষ্কার হইতো তাইলে একেবারে 10-এ 10 অভিজ্ঞতা হয়ে যাইতো। আর এই জায়গাটায় কিন্তু লাইট অনেক কম, একটু আগে যখন উন্মুক্ত জায়গায় ছিলাম তখন এর চেয়ে বেশি লাইট ছিল। একেবারে গিরিখাত দেখেন। আমরা এখন দেবতাখুমের সবচেয়ে গভীরতম জায়গায় অবস্থান করছি। স্থানীয়দের মতে প্রায় 50 থেকে 70 ফিট গভীর এই খুমের দৈর্ঘ্য 600 ফুটের মতন। এখানে আসার পরে ভাই ব্যাপক স্রোত। আজকে বৃষ্টি হয়েছে, একেবারে নগদে দেখেন ঢলের পানি নামতেছে। ওই পাশে পাথুরে এলাকা আছে, সেই পর্যন্ত অ্যাকচুয়ালি যাওয়া যায়, কিন্তু আমরা এখান থেকে আর সামনে মুখ করতে চাচ্ছি না, কারণ সামনে বিপজ্জনক হয়ে যায়। এখান থেকেই এই যে গিরিখাত, আমরা এখান থেকেই হচ্ছে ফিরবো, এখন ফেরার পথ ধরবো। আর এই জায়গাটাই কিন্তু একেবারে অন্ধকার হয়ে গেছে। কখনো ভেবেছেন প্রকৃতির মাঝে এমনও এক জায়গা আছে যেখানে সময় থেমে থাকে, যেখানে বৃষ্টির ফোঁটা গল্প বলে, আর পাহাড়ের বুক দিয়ে বয়ে যায় শান্ত জলের প্রবাহ। আজকে দেবতাখুমের এই খুমে ঘোরার অভিজ্ঞতাটা ভাই অনন্য, অসাধারণ। কারণ বৃষ্টি হওয়ার কারণে আমরা এই যে খুমে যখন চলছিলাম তখন প্রায় 4 থেকে 5টা ঝর্ণা একদম ফুল ফ্লোতে দেখতে পেয়েছি। এই ভিউটা ভাই অন্য সময় পাওয়া যায় না। সব কিছুর জন্য আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুক্রিয়া। আর এই তো সামনে আর একটু পথ গেলে আমরা এখান থেকে নেমে যাব, আমাদের আজকের জার্নিটা শেষ হয়ে যাবে। এক পর্যায়ে তো মনে হচ্ছিল যে আজকে না ঘুরেই চলে যাইতে হবে, ওইরকম একটা ভিডিও মানে ব্লগ এন্ডিং শ্যুটও করে দিয়েছিলাম যে তখন দেখা হচ্ছে না, সামনে পর্বে রুমাতে চলে যাবো ইনশাল্লাহ, এরকম কিছু একটা। তারপরে বৃষ্টিটা ছাড় দিয়েছে, আমরা সাহস নিয়ে চলে এসেছিলাম দেবতাখুমের দিকে, এবং আমাদের এই সাহসটা আমাদেরকে নিরাশ করেনি। দেবতাখুমে এসে যে এক্সপিরিয়েন্স পেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। দেখা হবে সামনের এপিসোডে আমরা ইনশাল্লাহ রুমার দিকে মুভ করবো, সেখান থেকে বগালেক পর্যন্ত যাওয়ার একটা প্ল্যান আছে। সামনে পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফিজ।